স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। 2009 থেকে 21 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার পার করেছে এক যুগ। দীর্ঘ এই সময়ে বাংলাদেশের অর্থনীতির সূচক ঊর্ধ্বমুখী হয়েছে, অবকাঠামো খাতে দৃশ্যমান হয়েছে অভাবনীয় উন্নয়ন, কমে এসেছে দারিদ্র্য, বেড়েছে কৃষি উৎপাদন। শাহালি জয়ের রিপোর্ট। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 2009 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পার করছে টানা তৃতীয় মেয়াদ। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে সরকার। এক যুগে অর্থনীতিতে সবচেয়ে বড় সাফল্য মধ্যম আয়ের তালিকায় নিজেদের স্থান করে নেয়া। এই সাফল্যের উপর ভর করে সরকারের লক্ষ্য 2041 সালে উন্নত দেশের কাতারে নিজেদের নাম লেখানো। যে পরিমাণ প্রবৃদ্ধি ঘটেছে এই পুরো 50 বছরে, তার 73% ঘটেছে এই গত 12 বছরে। 3 গুণেরও বেশি বেড়েছে আমাদের রেমিটেন্স, রিজার্ভ বেড়েছে প্রায় 6 গুণেরও বেশি, মূল্যস্ফীতি স্থিতিশীল ছিল 5-6 মধ্যেই রয়ে গেছে, মাথাপিছু আয় বেড়েছে অনেক গুণ। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হয়েছে তৃণমূলের প্রান্তিক জনগণ। বিদ্যুৎ সেবার আওতায় প্রায় 100% মানুষ। অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন পদ্মা সেতু। দ্রুত গতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী টানেল, মেট্রো রেলের মতো অন্তত 10টি মেগা প্রকল্প। একমাত্র পদ্মা থেকে আমরা 1% জিডিপি যোগ করব। অন্যান্য প্রকল্প থেকেও যদি এরকম ভাবে আমরা জিডিপি যুক্ত করি, তাহলে কল্পনা করুন যে আগামী 2 বছরের মাথায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার কি হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নির্ধারণের পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়েছে কোনো ধরনের বিবাদ ছাড়াই। ফলে খুলে গিয়েছে সমুদ্র অর্থনীতির দুয়ার। তবে বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় অন্যান্য দেশের মতো কিছুটা বেসামাল হয় বাংলাদেশের অর্থনীতিও। সরকার বলছে, এই সংকট কাটিয়ে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের। যেখানে অন্যরা নেগেটিভ মাইনাস প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেখানে আমরা পজিটিভ, এবং এই বছর 6 মাস পার হয়ে গেছে, যা রিপোর্ট পাচ্ছি আমাদের পজিটিভ ট্রেন্ডটা আর বেটার হচ্ছে। যেমন রপ্তানি অলরেডি ঘুরে দাঁড়িয়েছে। এক যুগ সময়ে রাজনীতির মাঠে চড়াই উতরাই থাকলেও ফসলের মাঠে হার মানেনি বাংলার কৃষক। খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশের নাম ধান, মাছ, সবজি উৎপাদনকারী দেশগুলোর তালিকার শীর্ষ কাতারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টানা ক্ষমতার এক যুগে পা রাখছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষকদের মতে এই দীর্ঘ সময়ে সরকারের বড় সফলতা মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান বাস্তবায়ন। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মন জয়ে বড় ভূমিকা রেখেছে এসব প্রকল্প। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো সাহসী সিদ্ধান্ত তাক লাগিয়েছে বিশ্বকেও। লাকমিনা জেসমিন সুমার রিপোর্টে। নানা প্রতিকূলতা পেরিয়ে দিগন্তের উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। 42টি খুঁটির উপর 6.15 কিলোমিটারের এই সেতু কেবলই একটি সেতু না, বাংলাদেশের মাথা নত না করার প্রতীক। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণাঞ্চলের জনপদ। করোনার ছবলে কিছুটা থমকে গেলেও থেমে নেই রাজধানীর 3 মেগা প্রকল্প, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজেকশন বিআরটি। যানজটে নাকাল ব্যস্ত রাজধানীতে স্বস্তি ফেরাবে সরকারের এই প্রকল্পগুলো। পাল্টে যাবে ঢাকার পুরো দৃশ্যপট। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023 জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। রাজধানীতে আরেক মহাকর্মযজ্ঞের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। করোনাকালেও থেমে থাকেনি 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্প, যা শেষ হলে বছরে 2 কোটি যাত্রী চলাচল করতে পারবেন বিশ্বের নানা প্রান্তে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের। 2026 সাল নাগাদ জাহাজ ফিরতে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। 2022 সালে প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আওয়ামী লীগের নেতৃত্বে টানা সরকার গঠনের বড় সুফল মেগা প্রকল্পগুলো, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা চালু হবার সাথে সাথে সেখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, এফডিআই যাবে। একইভাবে পায়রা বন্দর যদি শেষ করতে পারি তাহলে পদ্মা ব্রিজের আমরা সুযোগটা নিতে পারবো। আজকে পদ্মা ব্রিজ ছোট মাঝারি ক্ষেত্রের শিল্পে বিপ্লব ঘটাবে। নেতৃত্ব না থাকলে কোনো দেশে কোনোদিন কোনো উন্নয়ন হয় না। ওই সময় ছিল বঙ্গবন্ধু, এখন অর্থনৈতিক মুক্তির যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে সেই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ। দেশের মানুষের মাথাপিছু আয় এবং জীবনমান উন্নয়নের পাশাপাশি বিশ্বের বুকে উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন করোনার ধাক্কা সামলে মেগা প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গেল 2 বছরে কক্সবাজারকে ঘিরে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। একই সঙ্গে জাতীয় অর্থনীতির বড় একটি অংশের যোগান আসবে এখান থেকেই, এমন মত বিশ্লেষকদের। এরই মধ্যে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তর শুরু হয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমি মালিকরাও। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গেল 2 বছরে এখানে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে 3 লক্ষ কোটি টাকার অধিক বিনিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে এসব প্রকল্পে প্রায় 14,000 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে 5,694 কোটি 61,47,000 টাকা। এর মধ্যে 3,610 কোটি টাকার চেক দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। কোনো হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমির মালিকরা। আমরা যেগুলা ক্লিয়ার আছে ওই দাগগুলো আমরা চেকগুলা সুন্দরভাবে তুলতে পারতেছি। আমি যে টাকাটা বুঝে পাইছি, জেলা প্রশাসকের থেকে যে কোডা এসে আমার কোনো হয়রানি হয়তো হয়নি। মাতারবাড়িতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ও আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। 2008 সনের পর থেকে এই মুহূর্তে আমাদের চলমান অধিগ্রহণ মামলা সংখ্যা 77 এবং এতে যে পরিমাণ ক্ষতিপূরণের টাকা রয়েছে তার সিংহভাগ আমরা দিয়ে দিয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই জনগণকে যে তারা যেন তাদের নিজেদের আবেদনটা নিজে করেন, নিজে নিয়ে আসেন এবং নিজের টাকা নিজে বুঝে নেন। আমরা সেই আহ্বান জানাবো। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে কক্সবাজার, আর উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পাবে এই স্থান, এমন অভিমত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2019 সালে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফা 4,262 কোটি টাকা। বিগত 40 বছরে মৌলবাদের অর্থনীতির মোট মুনাফা 3 লাখ কোটি টাকা বেশি। সম্প্রতি অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত তার একটি গবেষণামূলক বইতে এসব তথ্য দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন মৌলবাদের এই মুনাফা উগ্রবাদ ছড়ানোর বড় হাতিয়ার। এই প্রেক্ষাপটে সিআইডি প্রধানের দাবি, সন্দেহভাজন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর উপর সার্বিক নজরদারি আছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। গত প্রায় 2 দশক ধরে আলোচনায় মৌলবাদের অর্থনীতি। বিষয়টি প্রথম সবার নজরে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত। সম্প্রতি তার নতুন বই বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্রতে তিনি তথ্য প্রমাণ দিয়ে লিখেছেন 2019 সালে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফা 4,262 কোটি টাকা। বিগত 40 বছরে মৌলবাদের অর্থনীতির মোট মুনাফা 3 লাখ কোটি টাকার বেশি। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ ব্যাখ্যা করেছেন কিভাবে মৌলবাদীরা অর্থনৈতিক সাম্রাজ্য তৈরি করেছেন। হসপিটালের নামে বলেন, ইন্স্যুরেন্সের নাম বলেন, ব্যাংকের নামে বলেন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নামে তারা বিনিয়োগ করছে। আর যেহেতু এটা একটা ক্যাডার বেসড অর্গানাইজেশন, কাজে তাদের বিভিন্ন স্তরে যারা নেতাকর্মী আছে তাদেরকে মাসোয়ারা দেওয়া হয়। যে মৌলবাদের অর্থনীতি, ওই অর্থনীতি জঙ্গিবাদের অর্থনীতিও বটে।
একই সঙ্গে। অধ্যাপক আবুল বারকাত তার বিশ্লেষণে দেখিয়েছেন কিভাবে ত্রিভুজ কৌশলে মৌলবাদের রাজনীতি ও উগ্রবাদ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। সেই সূত্রে নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত, শক্তিশালী মৌলবাদী অর্থনীতি সবসময়ই জঙ্গিবাদে ব্যবহার হওয়ার শঙ্কা থাকে। এই যে মৌলবাদের অর্থনীতি যে কথাটি বললেন, যেটা জঙ্গিবাদ এবং উগ্রবাদ সরানোর সবচেয়ে বড় একটি শক্তি, তাকে কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি এবং অর্থনৈতিক শক্তি বিস্তার লাভ করছে বিধায় তাদের সাংগঠনিক যে নীরব তৎপরতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান জানান, জঙ্গি অর্থায়ন বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে তারা। এই ফান্ডিং এর এগেইনস্টে কিন্তু অল আউট এফোর্ট নেওয়া হয়েছে। অনেকগুলো এজেন্সি টাকা নিয়ে আসতো, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলি ব্যাংক এটাতে জড়িত ছিল, সেই ব্যাংকগুলোকে ইন্টারন্যাশনালিও জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট BFIU আমাদেরকে সরাসরি সহযোগিতা প্রদান করে আসছে। জঙ্গিবাদে যাতে বাইরে থেকে অর্থায়ন হতে না পারে, এই জন্য আমরা অত্যন্ত সচেষ্ট আছি। বিশ্লেষকরা বলছেন, নানা কৌশলে রং বদলে উগ্রবাদীরা বিভিন্ন দল ও সংগঠনে আত্মগোপনের চেষ্টা করছে। সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এই কালসাপ কিন্তু বেড়ে উঠছে, বিস্তার ঘটছে, দুব্ব গাছের নিচে বেড়ে উঠছে। আমরা হয়তো কেউ টের পাচ্ছি, কেউ টের পাচ্ছি না, অথবা টের পেয়েও যেটা করণীয় সেটা আমরা করছি না। সেটা আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। চলতি মাসের মধ্যে করোনা ভ্যাকসিনের রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এমনটাই তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ভারতে ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুরুর 2 সপ্তাহের মধ্যেই রপ্তানি শুরু হবে বলে তথ্য দিয়েছেন। স্থানীয় চাহিদা মেটাতে নয়াদিল্লির টিকা রপ্তানির খবরটি তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মহামারী মোকাবেলায় ভারত সরকারের অন্য দেশগুলোকে সহায়তার পরিকল্পনা এখনও আগের মতোই রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, টিকাদান শুরুর 14 দিনের মধ্যেই দক্ষিণ এশীয় কয়েকটি প্রতিবেশী দেশের কাছে ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবেন তারা, যার কিছু উপহার হিসেবে দেওয়া হবে, আর বাকিগুলো ভারত সরকার যে দামে কিনেছে প্রায় সেই দামেই সরবরাহ করা হবে। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালাও ভারতের ভ্যাকসিনে বিভ্রান্ত দূর করেছেন। বিদেশের সরকারি করোনা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় তাদের রপ্তানির অনুমতি রয়েছে বলেই মন্তব্য করেছেন তিনি। নতুন বছরের শুরুতেই বাজিমাত করেছে দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন পর ঢাকার বাজারে লেনদেনও ছাড়িয়েছে 2000 কোটির ঘর। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইপিও নীতিমালা পরিবর্তনের জন্য আরও 4-5 হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে গুজবের কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদের। সুলতান আহমেদের রিপোর্ট। বিদায় নিয়েছে করোনা মহামারীর বছর 2020 সাল। নতুন বছরের শুরু থেকেই মিলছে অর্থনীতি বেগবান হওয়ার পূর্বাভাসও। পুঁজিবাজারে যেন তারই ছোঁয়া লেগেছে। 2021-এর শুরুর 3 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে 207 পয়েন্ট। সেই সাথে খরা কেটেছে লেনদেনেরও। বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে দীর্ঘদিনের নীতিমালা পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করতে হলে তাদের বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। তার পরিমাণ কমপক্ষে 20,000 টাকা। দেখা যেত এক শ্রেণীর লোকজন যারা অনেক অ্যাকাউন্ট খুলে এই বেনিফিটটা প্রাইমারি মার্কেটে ইনভেস্টমেন্ট করে টাকাটা ড্রেইন আউট করে নিয়ে যেত। বাট এখন যেটা হবে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী সকলেই তারা কিন্তু যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে তারা এই বেনিফিটটা পাবে। বছরের প্রথম 3 কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 2221 কোটি টাকা। 6 মাস আগে যা ছিল মাত্র 100 থেকে 150 কোটির ঘরে। ডিএসসির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 4,68,000 কোটি টাকা। 6 মাস আগে যা ছিল 3,11,000 কোটি। তবে এরপরও সাবধানী বিনিয়োগের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। ডিভিডেন্ড পে আউট 5 বছরে কি আসে হিস্ট্রিটা দেখে, তারপরে আপনার ইপিএস দেখবে, স্পন্সরদেরকে দেখবে, তার সাথে আপনাকে যেটা দেখতে হবে গ্রোথ কেমন সেই কোম্পানি সেটা দেখতে হবে, এনএভি দেখতে হবে। পুঁজিবাজারে এখন প্রায় 24 লাখ বিও হিসেব। ন্যূনতম বিনিয়োগ বেঁধে দেয় কয়েক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বাড়তে পারে প্রত্যাশা বিএসইসির চেয়ারম্যানের। হ্যাঁ, কেউ যদি এখানে এই লাভ করতে চায় তাকে আমরা একটা মিনিমাম বিনিয়োগ থাকতে হবে বলে দিয়েছি। এর মাধ্যমে আমাদের মার্কেটে আরো বড় অঙ্কের বিনিয়োগ আসবে।
এবং যারা সত্যিকার অর্থে বিনিয়োগকারী তারাই এই সুবিধাটি পাবেন বলে আমরা মনে করি, এবং সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি হতে যাচ্ছে। এছাড়া সারা দেশে বিনিয়োগ শিক্ষা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 10টার সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রংপুর শহরে চলছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প, কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজল করিম মানিক। রংপুরে উন্নয়ন কাজের ভোগান্তিতে পড়েছে নগরবাসী, তো কতটা ভোগান্তিতে পড়েছে সেই চিত্র জানবো আপনার কাছ থেকে। আরিফা, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলছেন, রংপুর সিটি কর্পোরেশন জুড়ে চলছে উন্নয়নের নানা কর্মকাণ্ড, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের যে অর্থাৎ বিলম্বিত কাজ এবং কাজ অর্ধেক বাকি রেখে ফেলে যাওয়া থেকে শুরু করে নানা অনিয়মের কারণেই কিন্তু এই নগরবাসী পড়েছে চরম দুর্ভোগে। এই অবস্থাতেই আসলে জনপ্রতিনিধিরা কি বলছেন এই বিষয়টি জানার জন্য 16 নম্বর ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা জানেন যে আপনারা কাজ করছেন, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার এবং নানা অনিয়মের কারণে কাজ কিন্তু খুব ধীরগতিতে চলছে এবং নগরবাসী চলছে ভোগান্তিতে। আপনার মতামত? জি, ধন্যবাদ নিউজ 24-কে। আসলে রংপুর সিটি কর্পোরেশন সারা বাংলাদেশের ন্যায় রংপুর সিটি কর্পোরেশনের ব্যাপক বরাদ্দ রয়েছে, ব্যাপক উন্নয়নের কাজ চলমান রয়েছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আমাদের শুধু আমার ওয়ার্ডে না, পুরো রংপুর সিটি কর্পোরেশনে বেহাল অবস্থা। সব জায়গাতেই শুরু হয়ে গেছে, কাজের ধীরগতি শুরু হয়ে গেছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের 16 নম্বর সর্দারপাড়া এলাকা, এখানে একটি ড্রেন এর আগে বরাদ্দ ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে চলে গেছে, কাজ না করে পালিয়ে গেছে, পরবর্তীতে আবার করে এখানে কাজ আরম্ভ করা হয়েছে। সর্বোপরি আমাদের উন্নয়ন ব্যাহত হওয়ার পিছনে 1 নম্বর দায়ী আমি মনে করবো আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের রংপুরে যে ধরনের বরাদ্দ দিয়েছে, সব কাজ হলে আমাদের রংপুরের উন্নয়ন বলতে সব ধরনের উন্নয়ন সম্ভব হইতো। ধন্যবাদ আপনাকে। তো আরিফ, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। রেজল করিম মানিক রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সাভার পৌরসভা নির্বাচনে চলছে প্রচারণা, তবে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত পৌরসভার অনেক এলাকায় এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভারের গেন্ডা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের সড়কের উন্নয়ন নিয়ে কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ আরিফা। আপনি জানেন যে আগামী 16 জানুয়ারিতে কিন্তু সাভার পৌরসভার দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন হতে যাচ্ছে এবং ভোটাররা কিন্তু আসলে তাদের প্রিয় প্রার্থীকেই ভোট দেবে, কিন্তু সেখানে যে প্রার্থীদেরকে ভোট দিবে এবং সড়কের যে উন্নয়ন, অর্থাৎ আমি গ্যান্ডা উলাইল থেকে এবং নামাগান্ডার এই সাইডটা 16 বছর না প্রায় 22 বছর ধরে কিন্তু এই সড়কের কাজ হয় না এবং উন্নয়ন হয় না, সড়কের বেহাল অবস্থা। আপনাদের সাথে একটু কথা বলি, ভোটের সময় ভোট নিতে আসে কিন্তু রাস্তাঘাট করে না, এরকম প্রতিশ্রুতি দেয়, কেন হয় না, কি মনে করছেন? এখন ভাই এটা তো আর আমরা বলতে পারবো না, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাই বলতে পারবো আর কি। রাস্তাটা 1998 দিকে আর কি হয়েছিল, তারপরে থেকে আর আমরা উন্নয়নের মুখ দেখিনি আর কি। সামনে তো নির্বাচন, কিন্তু রাস্তা হচ্ছে না, কি কারণে? এটা আমরা তো বলতে পারব না, রাস্তা তো হয় না, আমরা বলতে পারব না। আপনার সাথে একটু কথা বলি, উন্নয়নের জোয়ার সব জায়গায় আছে, এই সড়কের রাস্তার 22 বছর ধরে উন্নয়ন হয় না কেন? এটা তো আমরা সঠিক বলতে পারি না, কিন্তু এখন তো সবাই ভোট চাইতেছে, ভোট নেব ঠিক আছে, কিন্তু আমরা মনে হয় প্রার্থী চাই যে এলাকার উন্নয়ন করে, এলাকার কাজ করে, আমরা এরকম একটা মানুষ চাই আর কি, ঠিক আছে। তারপরে আমরা এখন তো অনেক কথা বলতেছে, কিন্তু কাজটা কে করবে এটা সঠিক করে পারতেছি না, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার লোকজন তারা বলছে যে উন্নয়ন আসলে এমন একজন প্রার্থীকে তারা ভোট দিতে চায়, সেই প্রার্থী। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সাভার পৌরসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। টানা 10 বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প। 120 কোটি টাকা ব্যয় সেচ প্রকল্পের নেটওয়ার্ক তৈরি, রিজার্ভার তৈরি, খাল খনন ও ব্যারেজ সংস্কার করছে
পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছেন, চলতি শুষ্ক মৌসুমেই ৬০০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আসবে প্রায় ১২,০০০ হেক্টর কৃষি জমি। আব্দুর রশিদ শাহর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ৬০-এর দশকে ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর কালীগঞ্জ অংশে ১৪টি জলকপাটের ব্যারেজ নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল পানি সংরক্ষণ করে প্রকল্প এলাকায় মৎস্য অভয়ারণ্য তৈরি ও শুকনো মৌসুমে কৃষি জমিতে সেচ দেয়া। ২০১০ সালের আগ পর্যন্ত স্থানীয়রা এর সুফল পাচ্ছিলেন, কিন্তু লিজ সংক্রান্ত এক মামলায় প্রায় ৮ বছর ধরে থেমে থাকে প্রকল্পটি। সেচের পানির অভাবে অনাবাদী হয়ে পড়ে বিস্তীর্ণ জমি। পলি জমে ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের জলকপাট, সেকেন্ডারি ও টারশিয়ারি খাল সহ বিভিন্ন অবকাঠামো। ক্যালেন দুটো দিয়ে সেচ যেতে পারছে না আর কি, পড়ে থাকার কারণে বালু পড়ে আছে। বালু পড়িয়া অনেক ভরট হয়ে গেছে। এটা একটু মানে যদি গভীর করা যায় তাহলে আমাদের মাছ আরো বাড়বে, আমরা এটা দিয়া সংসার চালাতে পারবো। এই অত্র এলাকার জনগণের কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদস্য সরকার ব্যবস্থা গ্রহণ করবেন। ২০১৮ সালে নিষ্পত্তি হয় মামলার। পুনরায় প্রকল্পকে সচল করতে ১২০ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। রিজার্ভার খনন, সেচ নেটওয়ার্ক তৈরিকরণ, এইসব কাজের জন্য প্রায় ১২০ কোটি টাকা আমরা তিস্তা এলাকার সেচ কমন এলাকা সম্প্রসারণ নামে একটি প্রকল্পের সঙ্গে বুড়ি তিস্তা সেচ প্রকল্প একত্রিত করে একটি প্রকল্প দাখিল করেছি। পানিটা দেওয়া হবে ভূগর্ভস্থ পানি। এটা এই ডেল্টা প্ল্যানের একটা উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। প্রকল্পটি চালু হলে এই এলাকায় অন্তত ১২,০০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ফরিদপুরে এবছর মুড়ি কাটা পেঁয়াজের আশানুরূপ উৎপাদন হয়েছে। গেল বছর ভালো দর পাওয়ায় লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনতে হবে তাদের। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ চাষে দক্ষিণাঞ্চলের মধ্যে ফরিদপুর হচ্ছে অন্যতম একটি জেলা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের মতো এবছরও মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কৃষকদের অভিযোগ, লাভের আশায় গেল বছরের চেয়ে এবছর বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছেন তারা। তবে হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আসায় বাজারে দর কমতে শুরু করেছে। এই অবস্থায় উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় তারা। এনে যা হয়েছে ৫০-৬০ টাকা যদি বেঁচে পারতাম তা কিছুটা চালান আসতো। এই যে গাড়তি টাকা শর্ট আমাকে প্রায় ৩,০০০ টাকা করে, তাহলে এই টাকা আমরা পাবো কোথায়? আমরা তো ঋণ হয়ে পেঁয়াজ লাগাইছি, সব ক্ষেত বাদ দিয়ে পেঁয়াজ লাগাইছি। তা সরকার যদি এইভাবে মনে করেন যে ইন্ডিয়ান পেঁয়াজ আনে, তাহলে তো আমাদের বাংলাদেশি পেঁয়াজ খাবে না। ভরা মৌসুমে কৃষকদের পেঁয়াজের ন্যায্য দাম না পেলে আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যাবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। এই ভরা মৌসুমে বাহির থেকে পেঁয়াজ আনা হয়, তাইলে হয়তো বা পরবর্তীতে এটা নেতিবাচক প্রভাব পড়বে। দাম কম পাইলে পরবর্তী বছরে এই পেঁয়াজের আবাদে উৎসাহ হারিয়ে ফেলবে, আবাদ কমতে পারে। এবছর ফরিদপুর জেলায় ৫,১৬০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় ৭০,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।